এর আগে স্পেন 4 নম্বর শিরোপা ঘরে তুলেছে, জোকোভিচকে হারিয়ে আলকারেজ উইম্বলডন জয় করেছে। সানডে নাইট শুধুই স্প্যানিশদের। বার্লিনে কে করলো বাজিমাত? ওরাইজাবালের গোল নাকি ওলমোর হেড, ইয়ামাল উইলিয়ামসের কেমিস্ট্রি কিংবা কুকুরেলার দুর্দান্ত পারফরমেন্স, সব মিলিয়ে চলতি আসরে অপ্রতিরোধ্য স্পেন। এক যুগ পর ইউরোপ সেরে স্প্যানিশরা, এদিকে ইংল্যান্ডের অপেক্ষা এবারে গিয়ে ঠেকলো 60 বছরে। দর্শক, এই ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। রনি, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলাযোগে। শুরুতেই আমরা ইউরোর ফাইনালটা নিয়েই কথা বলবো। একদম ডিজার্ভিং টিম হিসেবেই স্পেন জিতেছে। পুরো ম্যাচে তারাই দাপট দেখিয়েছে। দু একটা হয়তো ইংল্যান্ড দু একবার আসলে অ্যাটাকের চেষ্টা করেছে, কিন্তু আসলে পুরো ম্যাচ জুড়ে বা পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ করেছে স্পেনরা। এই ম্যাচ নিয়ে আপনার কি বিশ্লেষণ? হ্যাঁ, যেটা বললেন, আমি আসলে ফার্ম বিলিভার। আমি স্ট্রংলি বিশ্বাস করি যে দল আসলে শিরোপা জিতে তারা ডিজার্ভ করে বলে জিতে। সেটা শুধু এই স্পেনের ক্ষেত্রে না, যে কোনো টুর্নামেন্টে যে কোনো খেলায় সেটা আমি আসলে বিশ্বাস করি। কারণ কোনো দল যখন চ্যাম্পিয়ন হয় ডেফিনেটলি তারা সেটা ডিজার্ভ করে। তো স্পেনের ক্ষেত্রে আরো বেশি সত্যি সেটা এই কারণে যে তারা আসলে গোটা টুর্নামেন্ট আপনি যেটা বললেন এত স্মুথ এগিয়েছে, এবং কোনো প্রতিপক্ষকে তারা আসলে সেভাবে পেয়ে বসতে দেননি কোনো ম্যাচে। টানা 7টি ম্যাচে তারা জয় করেছে, গ্রুপ পর্ব থেকে শুরু করে একই ছন্দে, একই ধারাবাহিকতায় এবং একই দাপটে মোটামুটি তারা জয় করেছে। এবং তাদের প্রতিপক্ষগুলো যদি দেখুন, একদম প্রথম ম্যাচে ক্রোয়েশিয়া, ইতালি, তারপরে পরের সময়গুলোতেও নক আউটে যারা যেসব প্রতিপক্ষকে হারিয়েছে, ফ্রান্সকে হারিয়েছে, ফাইনালি এখানে ইংল্যান্ড। সো মানে ডেফিনেটলি তারা যোগ্য, এবং ডেফিনেটলি এই টুর্নামেন্টের সেরা দল। ফাইনালের আগে তারা ডেফিনেটলি সেরা দল ছিল, এবং ফাইনালেও তারা আলটিমেটলি খুব ভালো ভাবেই সেটা জিতেছে। তাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যানগুলো তারা খুব ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছে টুর্নামেন্ট জুড়েই, এবং নান্দনিক ফুটবল খেলেছে। স্পেনের একটা ব্যাপার ছিল, যখন স্পেন 2008 থেকে 2012 পর্যন্ত ওই সময়টা বিশ্ব ফুটবলে রাজত্ব করেছে, ইউরো বিশ্বকাপ এবং ইউরো পিঠে পিঠে জিতেছে একের পর এক। ওই সময়টায় স্পেন চমৎকার ফুটবল খেলতো, কিন্তু তারপরের সময়টায় স্পেনের ফুটবলে অতিরিক্ত টিকি থাকা, অতিরিক্ত পাস নির্ভর খেলা এবং তাদের মানে গতিটা কমে গিয়েছিল, কার্যকারিতা কমে গিয়েছিল। কিন্তু এই স্পেন ওই দলকে আবার মনে করে দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আমি মনে করি যে মানে ওই দলকেও এখন যদিও তুলনা করা কঠিন, তারপরে ওই খেলার ধরনের দিক থেকে ওই দলকেও তাদের ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত তারা দিয়েছে, তাদের গতিময়তায়, তাদের আগ্রাসনে, এবং তারা যেভাবে চমৎকার ওয়ান টাচ ফুটবল খেলেছে, সব মিলিয়ে মানে তারা একই সঙ্গে নান্দনিক, একই সঙ্গে আগ্রাসী এবং একই সঙ্গে খুব কার্যকরী ফুটবল খেলেছে। তারুণ্যের যে মানে একটা ঝান্ডা তারা উঁচিয়ে ধরেছে টুর্নামেন্ট জুড়ে। ফাইনালের মতো বড় ম্যাচে যে প্রেশারটা থাকে, সেই প্রেশারটাও তারা দারুণ ভাবে মানে সেই প্রেশারের সঙ্গে মানিয়ে নিয়েছে। সব মিলিয়ে আসলে স্পেন ডেফিনেটলি টুর্নামেন্টের সেরা দল। নিঃসন্দেহে। আমরা যদি একটু ম্যাচের শুরু থেকেই আলোচনা করি, মানে ফার্স্ট টাইম একেবারেই পুরো মনে হচ্ছিল খুবই স্লো। ইংল্যান্ড তো আসলে তাদের হাফে তাদেরকে খেলতেই দেখা যায়নি, যা কয়েকটা ট্রাই করেছে সেটা স্পেন করেছে। মানে কি স্ট্র্যাটেজিটা ছিল ফার্স্ট হাফে? কেন আসলে ইংল্যান্ড এত ডিফেন্সিভ খেলছিল? নাকি আসলে ইয়ামাল উইলিয়ামসকে আটকাতে তারা আসলে সবাই মিলে ট্রাই করছিল? আমার মনে হচ্ছে ফার্স্ট হাফে দুই দলই একটু একটু সতর্ক ছিল। স্পেনও যে তাদের সেরা খেলাটা ফার্স্ট হাফে খেলতে পেরেছে তা নয়, একটু সতর্ক ছিল স্পেনও। এবং ইংল্যান্ড তো আসলে বরাবরই এরকম খেলে, তারাও মানে একটু পেছনে সরে তারা চেয়েছিল খেলাটাকে আসলে টেনে নিতে, খেলাটা শুরুতেই মানে তারা পিছিয়ে না পড়ে খেলায় সেই চেষ্টা তারা করেছে। আসলে দুই দলের মধ্যে একটু সতর্ক থাকার প্রবণতা ছিল। দ্বিতীয়ার্ধে যেটা হয়েছে, দ্বিতীয়ার্ধে আসলে ডেফিনেটলি কৌশল চেঞ্জ হয়েছে। স্পেনের জন্য একটা বড় ধাক্কা ছিল দ্বিতীয়ার্ধে, যখন রদ্রিকে বাইরে রাখতে হয়েছে। আলটিমেটলি তিনি টুর্নামেন্টের সেরা প্লেয়ার পেয়েছেন। যদিও সেখানে আমার একটু দ্বিমত আছে, আমার মনে হয় যে অন্য স্পেনেরই দানি আলমো বা অন্য কেউ হতে পারতো, ফাবিয়ান রুইস হতে পারতো। যাই হোক, সেটা অন্য আলাদা। যেটা হলো যে রদ্রিগে যখন বাইরে চলে গেল, ইভেন্ট কমেন্টেটররাও বলছিলেন যে স্পেনের জন্য একটা বড় ধাক্কা। কিন্তু আলটিমেটলি রদ্রি বাইরে যাওয়ার পর থেকে রদ্রি সম্ভবত কোনো চোট সমস্যা ছিল, তারপর দ্বিতীয়ার্ধে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে একদম প্রথম থেকেই স্পেন তাদের মানে যে খেলাটা টুর্নামেন্টে আগের ম্যাচগুলোতে দেখিয়েছে সেই খেলাটা তারা দেখানো শুরু করে, বা সেই আগ্রাসনে সেই আক্রমণে যাওয়া শুরু করে। তারপর আসলে ইংল্যান্ড ওই খেইটা ধরে রাখতে পারেনি ওই সময়টা, সেই একের পর আক্রমণে ওরা একটু হতচকিত হয়ে পড়ে। তারপরে খেলাটা জমজমাট হয়েছে। ফার্স্ট হাফে আসলে আমার মনে হচ্ছে দুই দলে ইংল্যান্ড একটু বেশি ডেফিনেটলি সতর্ক ছিল।
তিনটা গোলের কথাই যদি বলি, মানে ইংল্যান্ড তো আসলে 2-1 হেরে গেছে, কিন্তু তিনটা গোলই তো দুর্দান্ত ছিল এবং একেবারে ক্লিনিক্যাল ফিনিশিং বলতে যা বোঝায় তিন দলের স্ট্রাইকাররা আসলে সেটা করা ট্রাই করেছে। হ্যারি কেইন উনি আসলে অনেকবার তার দলকে নকআউটে নিয়ে যান, ব্যাক টু ব্যাক ফাইনালে তুলেছেন, কিন্তু এবার আসলে শিরোপা জিতে পারেন। এবং গতকাল তার স্ট্যাট যেটা আসলে ম্যাচ শেষে যে প্রতিপক্ষের বক্সে তিনি মাত্র একটা শট নিতে পেরেছেন। হ্যারি কেইনকে নিয়ে আসলে কি বলবেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। হ্যারি কেইনের জন্য গোটা টুর্নামেন্ট আমি বলবো হতাশাজনক। কেইন যদিও মানে আলটিমেটলি তিনি অন্য 6 জনের আরো 5 জনের সঙ্গে টোটাল 6 জন গোল্ডেন বল জিতেছেন এবং মাত্র 3 গোল করেই গোল্ডেন বল এবার মানে সর্বোচ্চ গোল স্কোরার যারা আছেন তারা গোল্ডেন বল না সরি গোল্ডেন বুট 3টা গোল করে এবার টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার হয়ে গেছেন 6 জন যৌথভাবে। এটাই বলে দিচ্ছে আসলে যে মানে গোল স্কোরারদের কতটা খরা ছিল এবার 2012 আসরের পর এবারই সবচেয়ে কম গোল করে মানে সর্বোচ্চ গোল স্কোরার হলেন। কিন্তু কেইনের জন্য আসলে হতাশাজনক ছিল গোটা টুর্নামেন্ট, স্পেশালি নকআউট পর্বগুলোতে। নকআউটে কিন্তু তার খেলা প্রথমার্ধে যদিও মানে সেভাবে অ্যাটাকেও ওঠেনি, মানে তাকে সেভাবে খেলাতেও পারেনি দল, কিন্তু আলটিমেটলি মানে তিনি যেভাবে খেলা ইনভলভ থাকেন বা তাকে যেভাবে খেলা ইনভলভ হতে দেখা যায় নর্মালি সেটা দেখা যায়নি। এমনিতে কিন্তু হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা গোল স্কোরার। ইভেন ফাইনালের আগে একটা আলোচনা দেখছিলাম, গ্যারি নেভিল ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রেট, তিনি বলছিলেন যে হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা প্লেয়ার এবং তাকে ওয়েন রুনি যিনি 4 রেকর্ডটা হ্যারি কেইন ভেঙে সর্বোচ্চ গোল স্কোরার হয়েছেন ইংল্যান্ডের, সেই রুনি নাকি গ্যারি নেভিলকে বলেছেন যে তার মতেও হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা প্লেয়ার। তো এটা কিন্তু একটা বিশাল কমপ্লিমেন্ট। ইংল্যান্ডের তো যুগে যুগে অনেক ভালো প্লেয়ার এসেছেন, ববি চার্লটন, ববি মুর থেকে শুরু করে গ্যারি লিনেকার, পল গ্যাসকিন, অনেক গ্রেট প্লেয়ার ইংল্যান্ডে এসেছেন। তাদের মধ্যে তারা হ্যারি কেইনকে সর্বকালের সেরা ফুটবলার মানেন। তো তাদের কাছে আসলে প্রত্যাশাটাও সেই থাকে এই কেইনের কাছে, কিন্তু টুর্নামেন্ট জুড়ে আসলে কেইন সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং ফাইনালি আলটিমেটলি পারেনি। তাকে তো বেশ আগেই কিন্তু তুলে নিতে হয়েছে কালকে। নিশ্চয়ই হ্যারি কেইন প্রত্যাশা পূরণ করতে পারেনি। অন্যদিকে স্পেনের দিকে যদি তাকাই, তারা আসলে প্রত্যাশার চেয়েও হয়তো অনেকটা বেশি পারফর্ম করেছে, বিশেষ করে যদি ইয়ামালকে নিয়ে আলাদা করে বলতে হয়। এবং ডানে বামে আসলে উইলিয়ামস এবং ইয়ামাল যেভাবে পারফর্ম করেছে, ইয়ামালকে নিয়ে আলাদা করেই যদি আসলে একটু আপনার কাছ থেকে জানতে চাই, কেবলই তিনি আসলে 17 বছরে পা দিলেন এবং তার যে পারফরমেন্স দেখি, তার যে অ্যাটাক এবং তার রিফ্লেক্স সব কিছু মিলিয়ে, এবং তিনি আসলে সেইভাবে শুরুই করতে পারেনি, সেখান থেকে তিনি আসলে ম্যাচ সেরা হলেন, টুর্নামেন্টের ইয়াংগেস্ট একটা দুর্দান্ত প্লেয়ার। সব মিলিয়ে তাকে নিয়ে কি বিশ্লেষণ? ডেফিনেটলি তার প্রতিভা তো মানে দেখেছে সবাই। এমনিতে বার্সার হয়ে তিনি বেশ কিছু রেকর্ড তো বয়সের দিক থেকে মানে সর্বকনিষ্ঠ বেশ কিছু রেকর্ড তিনি করেছেন, বাট আলটিমেটলি মানে স্পেন দলে এসে এবং ইউরোর মতো আসলে প্রথম আসরেই নিজের প্রথম বড় আসরে এইভাবেই খেলবেন, এটা আসলে তিনি ডেফিনেটলি চমকে দিয়েছেন। এবং তার যে ম্যাচুরিটি, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যে এই বয়সে তার যে ম্যাচুরিটি, এটা আসলে মানে দুর্দান্ত। এটা মানে এত কম বয়সে এত ম্যাচুরিট ফুটবল খেলতে, এমনিতে প্রতিভাবান ফুটবলারদের এখন স্পেনের মতো দেশে কিংবা এরকম যারা শীর্ষ ফুটবল খেলোয়াড় দেশ তাদের মতো দেশে প্রতিভাবান ফুটবলার অনেক আসেন, স্কিলফুল ফুটবলার আসেন, তারা মানে বল পায় না, কারিগরি দেখান, প্রতিভার ঝলক দেখান, কিন্তু কন্টিনিউয়াসলি ম্যাচের পর ম্যাচ এইভাবে ভালো খেলা। এবং যেটা আবারও বলছি যে ম্যাচিউরিটি, এই বয়সে তিনি যে ম্যাচিউরিটি দেখান, মনে হচ্ছে যে আছে না, মনে হচ্ছে যে এই জায়গাটা তিনি ওন করেন, এটা তার নিজেরই জগৎ, নিজেরই আঙিনা। এই ব্যাপারটা এটা আসলে অসাধারণ। তার সামনে মানে আরো অনেক সময় পড়ে আছে এবং তিনি কোথায় যাবেন এটা আসলে এখনই বলা মুশকিল। যদিও ফুটবল খেলায় কিছু বলা যায় না, ইনজুরি ব্যাপার আসতে পারে, আস্তে আস্তে তিনি আলটিমেটলি নিজেকে তারপর তাড়না কতটা থাকবে, নিজেকে কোথায় নিয়ে যেতে পারবেন, এই ব্যাপারগুলো তো আছে। কিন্তু এই যে প্রতিভা তিনি এই বয়সে দেখিয়েছেন, সেটাকে যদি তিনি ধরে রাখতে পারেন, তিনি আসলে কোথায় যাবেন সেই সীমানা আসলে কারো জানা নেই। এবং গোটা ইংল্যান্ড, গোটা স্পেন দলই আসলে এবার শুরুর আগে স্পেনকে কিন্তু শীর্ষ ফেভারিটের কাতারে সেভাবে কেউ রাখেনি। এই লুইস দে লা ফুয়েন্তে কোচের দায়িত্ব নিয়েছেন, বছর দেড়েক হয়েছে, এবং এর আগে স্পেন দলটার অবস্থা বেশ খারাপ ছিল। এবং শুধু সেটা ফুটবলের ফলাফলের দিক থেকে না, স্পেনের অভ্যন্তরীণ কিছু সমস্যা ছিল, স্পেন দলটা খুব অগোছালো ছিল। সেখান থেকে দে লা ফুয়েন্তে দায়িত্ব নেওয়ার পর তিনি খুব দ্রুত দলটাকে গুছিয়ে নিয়েছেন। গত বছর তারা কিন্তু নেশনস লিগে জিতেছে। স্টিল মানে ইউরোতে তারা এসে এতটা ভালো করবেন এবং এই এতটা তরুণ দল তারা আসলে কেউ আশা করেনি। দানি আলমোর কথা যদি চিন্তা করেন, লামিন ইয়ামাল তো দারুণ চমকে দিয়েছেন, দারুণ ভাবে খেলেছেন। দানি আলমো কিন্তু আমি মনে করি আরো বেশি চমকে দিয়েছেন, কারণ দানি আলমো টুর্নামেন্টের শুরুতে আসলে সেরা একাদশে ছিলেন না, এবং যদি পেদ্রি ইনজুর্ড না হতেন তাহলে হয়তো দানি আলমো আলটিমেটলি এত সুযোগও পেতেন না। কিন্তু যে সুযোগটা তিনি পেয়েছেন সেটা দারুণ ভাবে কাজে লাগিয়েছেন। 3টি গোল শুধু করেননি, মানে ম্যাচে যেভাবে প্রভাব রয়েছেন, স্পেনের এগিয়ে চলা যেভাবে প্রভাব রয়েছেন, এটা
অসাধারণ। আলটিমেটলি ফাইনালেও কালকে তিনি দারুণ খেলেছেন এবং শেষ মুহূর্তে যেভাবে একটা গোল তিনি বাঁচিয়েছেন গোল লাইন থেকে হেড করে, ওটা কিন্তু খুব ডিসাইসিভ ম্যাচের প্রেক্ষাপটে। সো ইংল্যান্ডের স্পেনের আরো দুর্দান্ত সব প্লেয়ার, মানে তরুণ প্লেয়ার কুকুরিয়া থেকে শুরু করে আরো অনেকে অসাধারণ খেলেছেন এবং যারা ক্লাবের হয়ে এবার হয়তো খুব বেশি ভালো খেলেন। কুকুরিয়ার কথা যদি বলি, তিনি কিন্তু মানে চেলসির হয়ে গোটা সিজন খুব বেশি ভালো পারফর্ম করতে পারেন, মৌসুমের শেষের দিকে এসে তিনি ভালো করেছেন। ফাবিয়ান রুইস, তাকে আসলে পিএসজি দলে তাকে মানে জায়গা, মানে সেরা একাদশে জায়গা পেতেই তাকে লড়তে হয়, কিন্তু তিনি এই টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার ছিলেন আমার মতে। সো মানে এই কোচের এখানে ক্রেডিট দিতে হবে এবং গোটা দলে তিনি যে আবহ করে তুলেছেন সেটা ক্রেডিট দিতে হবে। স্পেন দলটা অসাধারণ খেলেছে এবং আমি মনে করি তাদের সামনে আরো ভালো সময় আছে, তাদের আরো অভিজ্ঞতা তাদের হবে আগামী 2 বছরে এবং আগামী বিশ্বকাপে ডেফিনেটলি তারা যদি এই পথে থাকে ডেফিনেটলি ফেভারিট হিসেবে যাবে। তার মানে আমরা আসলে বলতে পারি যে ইংল্যান্ড স্পেন যে আসলে এক যুগ ধরে কোনো টুর্নামেন্টে জিততে পারছে না, যে একটা খরা, অথচ তারা আসলে ব্যাক টু ব্যাক শিরোপা জিতে অভ্যস্ত একটা দল, সেখান থেকে এখনের যে জেনারেশনটা তারা আসলে সিকিউর করে দিয়েছে স্পেনের ক্যারিয়ার। হ্যাঁ, সেটা বলছিলাম যে এই জেনারেশনের একটা বড় ব্যাপার হলো যে কোচের কথা বারবার বলছি যে এই কোচ কিন্তু স্পেনের বয়সভিত্তিক দলগুলোতে কোচ ছিলেন, তিনি যথেষ্ট সাফল্য পেয়েছেন। সেই দলের মানে বর্তমান দলের কোর প্লেয়াররা তার আন্ডারে সবাই বয়সভিত্তিক দলগুলোতে খেলেছেন এবং স্পেনের ওই যারা প্লেয়াররা আছেন মিকেল মেরেনো থেকে শুরু করে অনেক প্লেয়ার, ফাবিয়ান রুইস, তারা এই টুর্নামেন্ট জুড়ে অসংখ্যবার বলেছেন যে আসলে আমরা বয়সভিত্তিক দল থেকেই অনেকে একসঙ্গে খেলি, পরস্পরকে খুব ভালোভাবে জানে এবং কোচ তাদেরকে খুব ভালোভাবে জানেন, তারাও কোচকে খুব ভালোভাবে চিনেন, তারা জানেন যে কোচ তার কাছে কি চায়। কোচ প্রত্যেকটা প্লেয়ারের ধরন সম্পর্কে জানেন, শুধু সেটা অন দ্য ফিল্ড নয়, অফ দ্য ফিল্ড, কোন প্লেয়ারকে কিভাবে সামলাতে হবে, কোন প্লেয়ারের ধরন কি, কোন প্লেয়ারের কাছে তিনি কি আশা করতে পারেন, প্রত্যাশার মানে মাত্রাটা কতটুকু থাকতে পারে, চাপের মধ্যে কে কিভাবে সাড়া দিতে পারেন, এই ব্যাপারগুলো কোচ খুব ভালোভাবে জানেন এবং তিনি সেভাবে সবাইকে কাজে লাগিয়েছেন। কালকে দেখুন ফাইনালে ওরিয়ার সাভালকে তিনি যে সময়টায় নামিয়েছেন, নেমে আলটিমেটলি তিনি ম্যাচের ভাগ্য করে দিয়েছেন। সো এরা ওই বয়স ভিত্তিক পর্যায়গুলোতে আন্ডার 17, আন্ডার 15, ইনফ্যাক্ট আন্ডার 13 থেকে অনেকে এই কোচের সঙ্গে খেলেছেন। সো আন্ডার 21 এই পর্যায়ে খেলেছেন। সো কোচ খুব ভালোভাবে জানেন এবং তিনি এই জন্যই এত দ্রুত দলটাকে করতে পেরেছেন এবং তার কৌশলও তো দুর্দান্ত টুর্নামেন্ট জুড়ে ছিল, যে সময় যে প্রতিপক্ষের বিপক্ষে যে কৌশলটা বেছে নিতে হবে, যে সময়টা যে কৌশল বেছে নিতে হবে। কালকে দেখুন মাঝ ইয়ার পর মধ্যবিরতির পর কিভাবে খেলাটা তিনি বদলে দিয়েছেন এবং স্পেশালি সাবস্টিটিউট গুলো তিনি টুর্নামেন্ট জুড়ে যেভাবে করেছেন সবগুলো কার্যকর ছিল, অলমোস্ট সবগুলো কার্যকর ছিল। সব মিলিয়ে এই স্পেন দলটার সামনে আরো অনেক, যেটা বলছিলাম আমি, যে আরো সামনে 2 বছর তো আরো অনেক অভিজ্ঞতা হবে, এই তরুণ দলটা আরো পরিণত হবে, আরো কার্যকর হবে। এই টুর্নামেন্টে যেমন মোরাতা ভালো খেলছেন সামনে, কিন্তু খুব কার্যকর ভূমিকা রাখতে পারেন একদম স্ট্রাইকার হিসেবে, লোন স্ট্রাইকার হিসেবে। একটা ভালো স্ট্রাইকার যদি, কার্যকর কোন স্ট্রাইকার যদি তারা পেয়ে যায়, তার এই দলটা আরো ডেডলি, আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। নিশ্চয়ই 2026 ওয়ার্ল্ড কাপে হয়তো আমরা অন্যরকম একটা স্পেনকেই দেখতে পাবো। আপনি কোচের ক্যারিশমার কথা বলছিলেন, ইংল্যান্ডের কথা যদি বলি, সাউথগেট অনেক দিন থেকে আসলে দায়িত্বে আছেন, কিন্তু তিনি তার নিজের খেলোয়াড়ি জীবনে যেমন কিছু আসলে করতে পারেননি, কোচিংয়ে আসলে করতে পারছেন না। তার আসলে কোচিংয়ে কি কমতিটা দেখতে পাচ্ছেন? তার ব্যাপারটা ইন্টারেস্টিং। দেখুন কালকে আপনি যেটা বলছেন যে বারবার হচ্ছে না, কালকে ধারাভাষ্যক পিটার ব্রুরি, ধারাভাষ্যক, ফেমাস ধারাভাষ্যক, তিনি বলছিলেন যে হার্ট ব্রেকটা আসলে সাউথগেটের জন্য নতুন কিছু না। তিনি যখন প্লেয়ার সেই সময় তার হার্ট ব্রেক তার সঙ্গী এবং এখনো পর্যন্ত কোচ হওয়ার পরও তার একের পর এক হার্ট ব্রেক তার সঙ্গে হচ্ছে। তিনি যখন 1996 ইউরোতে এই জার্মানির বিপক্ষে তার যখন সেমিফাইনাল ম্যাচ ছিল, সেখানে তিনি পেনাল্টি মিস করেছিলেন, টাই ব্রেকার মিস করেন, শেষ টাই ব্রেকার তিনি মিস করেছিলেন ওয়েম্বলিতে, লন্ডনের ওয়েম্বলিতে, এবং আলটিমেটলি সেই হৃদয় ভাঙা যন্ত্রণা নিয়ে দেশের মাঠের ইউরো থেকে তাদের বিদায় নিতে হয়েছিল। এবং কোচ হওয়ার পরও একের পর এক হার্ট ব্রেকের সঙ্গে হচ্ছে 2018 যদি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল বলে, সেখান থেকে তাকে বিদায় নিতে হয়েছে। গত ইউরোতে টাই ব্রেকারে ফাইনালে হেরেছে তার দল এবং এবার ফাইনালে গিয়ে আলটিমেটলি তার দল হারলো। একটা ব্যাপার হলো যে গত 8 বছরে তিনি কোচ হওয়ার পর থেকে ইংল্যান্ড যে ধারাবাহিকতা দেখিয়েছে, আপনার 2টো ইউরোতে ফাইনালে ওঠা, একটা ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে ওঠা, আরেকটি ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনালে ওঠা, গত 8 বছরে ইউরোপের কোনো দল এই ধারাবাহিকতা দেখাতে পারেনি। সেদিক থেকে সাউথগেট দারুণ সফল এবং ইংল্যান্ডের ইতিহাসের সবচেয়ে ধারাবাহিক কোচ তাকে বলা যায়। কিন্তু আলটিমেটলি সাফল্য, মানে ফাইনাল সাফল্য না পেলে, ইংল্যান্ডের মতো একটা দল, শীর্ষ ফুটবল খেলুড়ে একটা দেশ, তারা যদি ট্রফি না জেতে তাহলে তো আসলে তাকে আবার ব্যর্থ বলতে হয়। সব মিলিয়ে আসলে তার এই ব্যাপারটা একটা মানে দারুণ ডিলেমা, মানে তাকে আমরা সফল বলবো নাকি ব্যর্থ কোচ বলবো, এটা নিয়ে একটা দারুণ ডিলেমা আছে। এবং তার খেলার ধরন নিয়ে তো আসলে দল যেভাবে খেলে সেই ধরন নিয়ে প্রশ্ন আছে। এই টুর্নামেন্টের শুরুর দিকেও তাকে আসলে গ্যালারি থেকে দুয়ো দেওয়া হয়েছে, টানা 2 ম্যাচে দুয়ো দেওয়া হয়েছে, ইংলিশ মিডিয়ায় তাকে একদম ক্রুসিফাই করা হয়েছে, একদম স্কুলে চড়ানো হয়েছে। আলটিমেটলি আবার তিনি যখন
সাফল্য পেতে শুরু করলেন, তার ধরনটা আবার ইংল্যান্ডের মানে ফলাফলের দিক থেকে খুব মানে কার্যকর। তিনি আলটিমেটলি কোনোভাবে ফলাফলটা বের করে আনতে পারেন, ফাইনাল রেজাল্টটা বের করতে আনতে পারছেন না। সো তাকে নিয়ে আসলে অন্যরকম একটা ডিলেমা আছে। তার সঙ্গে আবার হয়তো মানে চুক্তি বাড়ানো হতে পারে এরকম শোনা যাচ্ছে, কারণ তার চুক্তির মেয়াদ শেষ আগামী ডিসেম্বরে। ইংল্যান্ড দলের সবাই মানে এই দলটা, ইংল্যান্ড প্লেয়াররা আবার তার পাশে আছে, প্লেয়াররা তাকে খুব সাপোর্ট করে, প্লেয়াররা তাকে খুব মানে, এবং তিনি দলটাকে এক কাট্টা করতে পেরেছেন, 100 থেকে কাটতে পেরেছেন। সো এইরকম একটা ব্যাপারও আছে। ফাইনাল তিনি আসলে ধারাবাহিক কিন্তু ট্রফি জেতাতে পারছেন না, যেটা আসলে বলতে হয় ফাইনাল জিততে যে ভাগ্যটা লাগে সেটা হয়তো আসলে সাউথগেটের বা হ্যারি কেন এই জুটির আসলে নেই, সে কারণে তারা এত কাছে গিয়েও ফিরতে হয়। আরিফুল ইসলাম রনি, অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ সময় দিয়েছেন। আর্জেন্টিনা ম্যাচ না দেখে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন, নিশ্চয়ই আপনার সাথে আরও কথা হবে। দর্শক, আমরা কথা বলছিলাম ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ নিয়ে। আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি।